বছর পুজোর সময় যা ছিল এখনো সেই মাটি। এই রাস্তাটা তো ছেড়ে দিলাম, রাস্তার কাজ হতেই পারে, কিন্তু রাস্তার কাজ হবে তারপরে রাস্তাটা ঠিক হয়ে যাবে। পুজোর সময় এই যে পিচ হয়ে যায়, আমাদের 114 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যায়, আবার এই ধরুন 1 মাস 2 মাস পরে যে খারাপ হবে, আবার সামনে বছর পুজোর সময় পিচ হবে। এইটা একটু খেয়াল করুন, কারণ আমরা এবার যেটা করছি হেভি ডেনসিটি ট্রেন আছে, রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে বারবার জলের জন্য। আমরা এবার যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা পেভার বসিয়ে, কিন্তু আমরা বুঝি না স্যার, সত্যি কথা বলতে আইডিয়া নেই। কিন্তু আমি বারবার বলছি, কলকাতার বাইরে অবস্থা, যেমন ধরুন বাঁকুড়া যাই, পুরুলিয়া যাই, ঝাড়গ্রাম যাই, যেখানে যাই রাস্তা খুব সুন্দর, ওখানেও কিন্তু তার কারণ কি পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা আছে, রাস্তা খুব সুন্দর, কিন্তু নেই, ওখানে ড্রেন নেই, জল নেই, ইলেকট্রিক সাপ্লাই নেই। এইখানে এত সুন্দর রাস্তা কি অবস্থা হয়। যখন এই খারাপ রাস্তার জন্য বর্ষাকেই বৃষ্টিকেই দুষলেন মেয়র, তখন এই নাজেহাল সাধারণ মানুষের মনে প্রশ্ন, পুজোয় ভাসবে না তো এই দক্ষিণবঙ্গ? কি অবস্থা থাকবে? আবহাওয়ার কি খবর জানাবেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। সৌমিত্র, পাপিয়া দেখো, পাড়ায় পাড়ায় পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে, রাস্তায় আলো জ্বলে উঠেছে, মানুষের কাছে পুজো আর কিছুদিন বাকি, কয়েকদিন বাকি। ইতিমধ্যেই আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যে আবহাওয়ার পূর্বাভাস শোনালো, তাতে বঙ্গবাসী, বিশেষ করে দক্ষিণবঙ্গের যারা মানুষজনের কাছে এটা একটা খারাপ খবর, মন খারাপ করা খবর। তার কারণ তোমাকে বলে রাখি যে মহালয়ার দিন সকাল আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু মহালয়ার দিনে দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মহালয়ার দিন অর্থাৎ রবিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে। তারপর মহালয়ার পরের দুদিন অর্থাৎ সোম মঙ্গলবার 22শে সেপ্টেম্বর এবং 23শে সেপ্টেম্বরও বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং তোমাকে বলে রাখি যে পুজোর মুখে এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ, তার এই জোড়া চাপে প্রায় গোটা পুজোতেই বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর এমনটাই শুনিয়েছে। তোমাকে বলে রাখি যে 25 থেকে 26শে সেপ্টেম্বরের মধ্যে নিম্নচাপ তৈরি হবে এবং তার ফলে এই নিম্নচাপের ফলে 26শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি, অর্থাৎ পুজোয় বৃষ্টি হতে পারে এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তর। ধন্যবাদ তোমার। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আমি এবার দেখাবো এই রাস্তা মেরামতি নিয়ে, খারাপ রাস্তা নিয়ে মেয়র ফেরাদ হাকিমের আগে কি বলেছিলেন। এই ডেনসিটি অফ রেনটা প্রচন্ড। কলকাতায় যে রাস্তাগুলোর মধ্যে আপনারা বলছেন সেই রাস্তায় ইউটিলিটিগুলো রয়েছে, তাই সেই রাস্তায় আমরা টানেল করতে পারিনি। আর জলগুলো কখনো সিএসসি কাটছে, কখনো ড্রেন কাটছে, কখনো জল কাটছে। একবার যদি একটা রাস্তা কোথাও দিয়ে জল ঢুকে যায়, সেই রাস্তাটা বসে যাচ্ছে। এটা আমি বারবার বলছি, আবার রিপিট করছি প্রেসের সামনে। 10 দিন আমার 31শে জুলাইয়ের মধ্যে কেআইপির রাস্তাগুলো তৈরি করে দেওয়ার কথা ছিল, কিন্তু একটা অজস্র বৃষ্টি, যে বৃষ্টিতে পিচ উঠে চলে যাচ্ছে, আমরা যেখানে পড়েওছি সেখানে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। একটা অজস্র বৃষ্টি হচ্ছে। 10 দিন ড্রাই পেলে কলকাতার আর কোনো রাস্তায় খানা খন্দ থাকবে না। 10 দিন ড্রাই থাকতে হবে। 10 দিন আমার যদি বৃষ্টি ছাড়া যেই স্প্যান পাবো, তাতে আমরা কলকাতাকে ঠিক করে দেবো। অর্থাৎ সব দায় বৃষ্টির। কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখাবো আপনাদের। মেয়র উত্তর দেননি, কারণ মেয়র তো পরিস্থিতিটা জানেন। মেয়র হয়তো আস্তে করে বলে দিয়েছেন কার্নিভালে থাকবেন। নজর রাখবো আবহাওয়ার খবরে। পুজোয় এবার ভিলেন বৃষ্টি, মন খারাপের পূর্বাভাস। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পুজোর শুরুতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। মহালয়ার দিন বৃষ্টিতে ভিজবে কলকাতা, নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তারিখে মহালয়ার দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহায়ের সম্ভাবনা থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা হবে সেই সময় সাধারণত মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের 26 থেকে 29 যে পিরিয়ডে বলা হচ্ছে, এই সময়ে আমাদের একটা বিশ্লেষণে যেটা উঠে আসছে, তাতে 25 থেকে এই পিরিয়ডের 25-26-এর মধ্যে অ্যারাউন্ড 25-এর মধ্যে একটা নিম্নচাপ আমাদের উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে
আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ, এবং এর প্রভাবে যেটা আপনারা হয়তো আমাদের গতকালকের যেটা আউটলুক দেওয়া হয় যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয়, তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে। তো 30 থেকে 2 এই সময়ে বৃষ্টিপাত শেষের দিকে বাড়ার সম্ভাবনা থাকবে, এবং উত্তরবঙ্গেও শেষের দিকে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। জ্বর, সর্দি, কাশি থেকে খিঁচুনির মতো উপসর্গ, আর সেই থেকে প্রাণঘাতী রোগ ছড়াচ্ছে কেরলে, যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গোএনসেফ্যালাইটিস। মস্তিষ্কে সরাসরি আঘাত হানার ফলে অনেকেই এগে ব্রেন ইটিং অ্যামিবাও বলে থাকেন। তবে কি এই রোগ, কেনই বা চিন্তার, কি বলছেন চিকিৎসকরা? জ্বর, সর্দি কাশি, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ, এসব উপসর্গ দেখেও সাধারণ রোগ ভেবে উড়িয়ে দিচ্ছেন? সাবধান হন, আপনার শরীরে বাসা বাঁধেনি তো সর্বনাশা ঘিলুখেকো অ্যামিবা? কেরলে ইতিমধ্যে এই রোগে মৃত্যু হয়েছে 19 জনের, যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গোএনসেফ্যালাইটিস। এর জন্য দায়ী নাইগ্লেরিয়া ফাউলেরি নামে একটি প্যারাসাইট। সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 500। তবে উদ্বেগের বিষয় হলো গত 1.5 বছরে শুধু কেরলেই আক্রান্তের সংখ্যা হয়েছে 120 জন, যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা 69, যার মধ্যে মারা গেছেন 19 জন। মৃতদের মধ্যে যেমন 3 মাস বয়সী শিশু আছে, তেমনি রয়েছেন 52 বছরের ব্যক্তিও। 1 সেপ্টেম্বর কেরলের কোজিকোড় গভর্নমেন্ট মেডিকেল কলেজে মৃত্যু হয় এক শিশু, এক মহিলার। অর্থাৎ সব বয়সের মানুষই এই রোগে সংক্রমিত হতে পারেন। আমরা বিভিন্ন 2-3টি কলেজের এই ধরনের ডাক্তারবাবুরা মিলে এবং SSKM ট্রপিক্যাল মিলে আমরা কিন্তু একটা ককটেল রেজিম ঠিক করে সেই মতো এগিয়ে সবাইকে সেটাই চিকিৎসা করছি, এবং সেটা আরও কয়েকটা কলেজেও এগুলো ফলো করা হচ্ছে। তাতে আমাদের এরকম 30% ডেথ এবং 70% সার্ভাইভাল হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই অ্যামিবা কোনোভাবে নাক বা মুখ দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কে চলে যায়, তারপর মস্তিষ্কের টিস্যু কুড়ে কুড়ে খেতে শুরু করে, ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মারাত্মক প্রভাব পড়ে। মস্তিষ্ক নিষ্ক্রিয় হবার 5 থেকে 10 দিনের মধ্যে শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর, মাথা ব্যথা, বমি থেকে খিঁচুনি। আক্রান্ত ব্যক্তি অসংলগ্ন আচরণ করতে থাকেন ও চেতনা হারান, যাকে চিকিৎসকেরা বলেন প্রাইমারি মেনিঙ্গোএনসেফ্যালাইটিস। সূত্রের খবর, কেরলে পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড গাইডলাইন তৈরির পাশাপাশি বিদেশ থেকে ওষুধ আনানো হয়েছে। মিল্টেফসিন ও অ্যামফোটেরিসিন বি নামে 2টি ওষুধ ব্যবহার করে সেখানে মৃত্যুর হার 90% থেকে কমিয়ে 24% আনা হয়েছে। তবে কেরলের সংক্রমণ নিয়ে রাজ্যেও বেশ খানিকটা উদ্বেগ ছড়িয়েছে। কলকাতায় প্রথমবার 2015 সালে এই রোগের হদিশ পাওয়া যায়, সেবার একজনের মৃত্যুও হয় এই রোগে। এরপর 2023 সালেও কলকাতায় এই রোগে আক্রান্ত 2 জনের হদিশ পাওয়া গেছিল। সূত্রের খবর, গত বছর থেকে এই বছরের মধ্যে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসে এই রোগ নিয়ে মোট 14 জন ভর্তি হয়েছেন, তার মধ্যে মৃত্যু হয়েছে 9 জনের, সেরে উঠেছেন 5 জন। এর পাশাপাশি গত বছর SSKM-এও অ্যামিবা আক্রান্তের হদিশ পাওয়া গেছিল। 14 জনের মধ্যে আমার মনে হয় অ্যাট প্রেজেন্ট 6 জন, হয়তো 5 জন ডেফিনেটলি বেঁচে আছেন। 6% লস টু ফলো আপ নেই, কিন্তু বাকি জনকে আমরা সেভ করতে পারিনি। কেরলের পর এরাজ্যে নতুন করে এই রোগের কোনো খবর না এলেও এখনো পর্যন্ত কেরলের পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য ভবন। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, ABP আনন্দ।